ডায়াবেটিসের বিষয়ে এটি খুব গুরুত্বপূর্ণ। রোগ হওয়ার আগে আপনাকে সচেতন হওয়া। টাইপ 2 ডায়াবেটিসে শতকরা 50% ব্যক্তির কোনো উপসর্গ থাকে না। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। সময়ের এই বিশেষ আয়োজনে আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে, কথা বলবো ডায়াবেটিসের বিভিন্ন নানা দিক নিয়ে। কথা বলার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার অঞ্জনা সাহা। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ মনিরুল সাহেব, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। যেহেতু আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলছি, একদম শুরুটা বাংলাদেশের যে সিচুয়েশন সেটা নিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগের সংখ্যা আসলে কেমন? 2018 সালের সমীক্ষা অনুযায়ীও আমাদের দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ছিল শতকরা 5%। সেটি বেড়ে 2019 সালের রিপোর্ট অনুযায়ী সেটি এখন 14.2%। সারা বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর মোট সংখ্যা প্রায় 1,32,00,000। ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। ধারণা করা হয় 2045 সাল নাগাদ এই সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়ে যাবে। অর্থাৎ বেশ উদ্বেগ বাড়াচ্ছে। হ্যাঁ, এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এই ডায়াবেটিস, এই বিপাকীয় রোগটি সারা বাংলাদেশে, আমরা বলি প্যান্ডেমিক, বাংলাদেশের এমন কোনো এলাকা নেই, এমন কোনো শ্রেণীর পেশার মানুষ নেই যিনি এই ডায়াবেটিস হাত থেকে পরিত্রাণ পাচ্ছেন। এর কারণ আসলে কি? এই যে হারে বাড়ছে, আসলে দিন দিন আরও বাড়বে এবং 2045 সাল পর্যন্ত একটি পরিসংখ্যান আপনি বলছেন, এর কারণ আসলে কি? আমরা আসলে অনেকে যেটা বুঝতে পারি না, ডায়াবেটিস কিন্তু একটি প্রিভেন্টেবল ডিজিজ। আমরা এটা থেকে প্রতিকার পেতে পারি। আমরা যদি একটু ডায়াবেটিসের ঝুঁকিতে কারা আছেন সে বিষয়ে আলাপ করি। দেখুন, দুটো ঝুঁকি আমরা পরিবর্তন করতে পারি না, অপরিবর্তনীয় মাত্র ঝুঁকি দুটো। সেটি হচ্ছে আপনার বয়স যদি 30 বছরের বেশি হয় এবং যদি আপনার পারিবারিক ইতিহাস থাকে ডায়াবেটিসের, বিশেষ করে যাদের পিতৃ এবং মাতৃকুলীয় দুই বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মূলত ডায়াবেটিস 4 রকম। টাইপ 1 যেটি বাচ্চাদের হয়ে থাকে, টাইপ 2 এটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণত 30 বছর পরে হয়ে থাকে। এছাড়া আছে গর্ভকালীন ডায়াবেটিস আর অন্যান্য যে ডায়াবেটিসগুলো আছে। আমাদের দেশে শতকরা ডায়াবেটিস জনগোষ্ঠীর 95% টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। বাকি অন্যান্য সব ঝুঁকি কিন্তু আমরা পরিবর্তনশীল। আমরা চাইলে এই ঝুঁকি নিয়ে কাজ করতে পারি, ঝুঁকি কমিয়ে রাখতে পারি। কি সেই ঝুঁকিগুলো? যদি আপনি স্থূলতায় ভোগেন, আমরা বিএমআই বলি, আপনার উচ্চতা অনুযায়ী শরীরের ওজনের মাপ যদি 23-এর বেশি হয়ে থাকে kg/m², তাহলে আপনি স্থূলতায় ভুগছেন। এবং স্থূলতা থাকলে কিন্তু আপনার ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি আপনার লাইফস্টাইল এমন হয় যে আপনি অতিরিক্ত শর্করা বা চিনি মিষ্টি জাতীয় খাবার খান, শারীরিক পরিশ্রম করেন না, অতিরিক্ত স্ট্রেসফুল আপনার লাইফ হয়, তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। যদি আপনার রক্তে চর্বির মাত্রা বেশি থাকে, আপনার উচ্চ রক্তচাপ থাকে, আপনার হার্টের সমস্যা থাকে, তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এবং কিছু হরমোনাল অসুখ আছে আমাদের দেশে, মেয়েদের মাঝে খুব কমন এই অসুখটি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই সকল পরিস্থিতিতেও কিন্তু আমাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। গত 5-7 বছরে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার এত বেশি বেড়ে গেছে, এর মূলত কারণই কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপন পদ্ধতি। আমরা অতিরিক্ত ফাস্টফুডে আসক্ত, আমরা শারীরিক পরিশ্রম করি না, ব্যায়াম করি না, আমরা নিয়মিত ঘুমাই না, আমাদের লাইফ স্ট্রেসফুল। এই সব কারণে কিন্তু আমাদের ডায়াবেটিসের হার বাড়ছে। লাইফস্টাইল নিয়েই আসবো একটু পরে। যদি জানতে চাই যে যারা আক্রান্ত হচ্ছেন তারা শুরুতে কি কি লক্ষণ আসলে তাদের শরীরে প্রকাশ পায় এবং তারা আসলে বুঝতে পারে যে তার শরীরের কিছু একটা পরিবর্তন হচ্ছে, এবং কি পরিবর্তন দেখলে তিনি বুঝতে পারবেন তার ডায়াবেটিস হয়েছে? ডায়াবেটিসকে বলা হয় আ সাইলেন্ট কিলার। টাইপ 2 ডায়াবেটিসে শতকরা 50% ব্যক্তির কোনো উপসর্গ থাকে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হতে পারে? এই যে ঝুঁকিগুলো আমরা বললাম, আপনার বয়স যদি 30-এর বেশি হয়ে থাকে, আপনার যে কোনো একটি ঝুঁকি যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, আপনি ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, নিয়ম অনুযায়ী টেস্ট করে জানুন আপনার ডায়াবেটিস আছে কিনা। এবং একবার আপনি টেস্ট করে জানলেন আপনার ডায়াবেটিস নেই, প্রতি 2 থেকে 3 বছর পর পর কিন্তু আপনার উচিত এই টেস্টটি রিপিট করা।
বাকি 50% যে কিছু উপসর্গ নিয়ে আসে সেটার মধ্যে আছে যে ওজন কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানি পিপাসা, শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়, বিশেষ করে চামড়ায় আমরা যে ফাঙ্গাল ইনফেকশন বলি, নখে হতে পারে, চামড়ায়, দাঁত, এই কমন ইনফেকশনগুলো আসে। বারবার প্রস্রাবে ইনফেকশন হয়। অনেকে দীর্ঘদিন ধরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, গর্ভধারণে সক্ষম হচ্ছেন না, বা গর্ভধারণ করছেন এবং বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে। এই ধরনের উপসর্গগুলো থাকতে পারে। তখন আসলে কি করা উচিত? আমাদের দেশে যে রোগ হওয়ার আগে ডাক্তারের কাছে যাওয়া, এটা কিন্তু প্রবণতা নাই। তখন সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে এবং কার কাছে যাবেন? ডায়াবেটিসের বিষয় এটি খুব গুরুত্বপূর্ণ। রোগ হওয়ার আগে আপনাকে সচেতন হওয়া। আপনাকে যেহেতু 50% ব্যক্তি কোনো উপসর্গ থাকে না, আপনাকে টেস্ট না করে আর জানার কোনো উপায় নেই যে আপনার ডায়াবেটিস আছে কিনা। কাজেই আপনার যদি ঝুঁকি থাকে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং বিদেশে, আমাদের দেশে আসলে হেলথ ইন্স্যুরেন্সটা অতটা ডেভেলপড নয় বলে হয়তো আমরা রুটিন টেস্ট করি না, কিন্তু সারা বিশ্বে যেসব দেশে ডায়াবেটিসের হার আমাদের দেশের তুলনায় অনেক কম, সেখানেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কারণে নিয়মিত তারা শারীরিক টেস্টগুলো, রুটিন চেকআপে ধরা পড়ে। এবং আমিও মনে করি আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স আসা উচিত, এবং সেটা যতদিন না আসছে আমাদের নিজেদেরই ব্যক্তিগত উদ্যোগে রুটিন টেস্ট সবসময় করা উচিত। যদি এবার চিকিৎসার দিকে যাই, চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে? ডায়াবেটিস একটি সারা জীবনের রোগ। এটি কখনোই আমি চিকিৎসায় ভালো করে ফেলতে পারবো না। আপনাকে যদি কেউ এই গ্যারান্টি দেয়, এই রস খান, এই পাতার গুঁড়ো খান, 6 মাসে ডায়াবেটিস টোটালি সেরে যাবে, সম্পূর্ণভাবে নির্মূল হবে, এটি কিন্তু কখনোই সম্ভব না। একমাত্র গর্ভকালীন ডায়াবেটিস ছাড়া কোনো ডায়াবেটিসই কখনোই সম্পূর্ণ সেরে যায় না। তাহলে আমরা চিকিৎসা কেন করব? চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অকাল মৃত্যু এবং এর জটিলতা থেকে মুক্ত থাকতে পারবেন। সেই পদ্ধতিটা আসলে কি? ডায়াবেটিস চিকিৎসার 1 নম্বর বিষয়ই হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ। ইনসুলিন বা ওষুধ কখনোই ডায়াবেটিস চিকিৎসায়, টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসায় সব ক্ষেত্রে 1 নম্বর বিষয় নয়। 1 নম্বর বিষয় সবার জন্য, সব ডায়াবেটিসে খাদ্য নিয়ন্ত্রণ। দ্বিতীয়, শারীরিক ব্যায়াম এবং পরিশ্রম করা। এরপরে আসে ওষুধ বা ইনসুলিন। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ইনসুলিন বা ওষুধ নিয়ে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত ডায়াবেটিস মাপুন। না মাপলে শুধুমাত্র শারীরিক উপসর্গ দেখে কিন্তু আপনার বোঝার উপায় নাই যে নিয়ন্ত্রণে আছে কিনা। ইনসুলিন আসলে কখন নিতে হয়? টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিনের প্রয়োজনীয়তা কিছু নির্দিষ্ট সময় আছে। যেমন যদি আপনার খালি পেটে ডায়াবেটিসের পরিমাণ 14 মিলিমোল পার লিটারের বেশি হয়, খাবারের 2 ঘন্টা পর 16.5 মিলিমোল পার লিটারের বেশি হয়, তাহলে আমাদের ইনসুলিন শুরু করতে হয়। যখন একজন টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির অন্য কোনো শারীরিক জটিলতা, কোনো অ্যাকিউট ইনফেকশন বলেন, অন্য অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি থাকে, সেই সময়টা আমরা ইনসুলিন প্রদান করি। ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, সেটা আসলে কেন হয় এবং তখন করণীয় কি থাকে? এটি ঠিক বলেছেন আপনি। টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স। টাইপ 1 যেটা ডায়াবেটিস বাচ্চাদের হয়, সেখানে আমার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে তৈরি হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না। ইনসুলিনের মূল কাজটি হচ্ছে আপনার রক্তের চিনিকে কোষে ঢুকিয়ে দেয়া। তাতে করে হয় কি, আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ একটি পরিমিত পর্যায়ে থাকে, বেড়ে যায় না। তো যখন ইনসুলিন এই কাজটা করতে পারছে না, সেটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রধান কারণ হচ্ছে স্থূলতা। আপনার যদি শরীরের ওজন বেশি হয়ে থাকে, আদর্শ শারীরিক ওজনের থেকে বেশি হয়ে থাকে, এখন আপনি কিভাবে বুঝবেন আপনার আদর্শ শারীরিক ওজন কত? খুব সহজ একটি পদ্ধতি আছে। আপনার উচ্চতা যত সেন্টিমিটার সেটি থেকে 100 বাদ দিবেন। যদি আপনার উচ্চতা হয় 165 সেন্টিমিটার, 100 বাদ দিলে 65 কেজি হচ্ছে আপনার আদর্শ শারীরিক ওজন। এই আদর্শ শারীরিক ওজনের চেয়ে যদি আপনার ওজন বেশি হয়ে থাকে, নির্দিষ্টভাবে আপনার যদি পেট কোমরের মাপ বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এবং আপনার যে খাদ্যাভ্যাস, যদি আপনি অতিরিক্ত শর্করা জাতীয় খাবার গ্রহণ করেন, স্ট্রেসফুল লাইফ, আপনি নিয়মিত ঘুমাচ্ছেন না, শারীরিক পরিশ্রম করছেন না, অতিরিক্ত জাঙ্ক ফুড খাচ্ছেন, ধূমপান করছেন, এই সকল কারণে কিন্তু
ইনসুলিন আমাদের দেহে কার্যকারিতা আমরা হারায়। সাম্প্রতিক কিছু কেসে এরকম দেখেছি যে ডায়াবেটিস কমে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে এই কমে যাওয়ার প্রবণতা কেন হয় বা কমে গেলে কি সমস্যা হতে পারে এবং এর থেকে বাঁচতে আসলে কি করণীয়? ডায়াবেটিস অতিরিক্ত কমে যাওয়াকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। যদি আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ কখনো 3.9 মিলিমোল পার লিটারের নিচে নেমে যায়, সেটিকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া একটি অ্যাকিউট একটি কমপ্লিকেশন ডায়াবেটিসের। সাধারণত আমরা দেখতে পাই যারা ইনসুলিনে আছেন এবং সারাদিনে বেশ কয়েকটি ইনসুলিনের ইনজেকশন নিতে হচ্ছে, তাদের মধ্যে এই হাইপোগ্লাইসেমিয়া অনেকের হতে পারে। আবার কিছু কিছু মুখে খাওয়ার ওষুধ, যেমন গ্লাইকাজিড গ্রুপের ওষুধ, এটিতে থাকলেও অনেকের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। ডায়াবেটিস রোগীর দিনে 5টি খাবার খুব গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট সময় অনুযায়ী। কোনো খাবার যদি আপনি মিস করেন অথবা খাবার খেয়েছেন কিন্তু আপনি 8-10 দিন যে পরিমাণ খাবার খান, যে পরিমাণ খাবার আপনার জন্য বরাদ্দকৃত, তার থেকে আপনি অনেক কম পরিমাণে খাবার খেয়েছেন, অথচ ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ একই ডোজে আছে, অথবা আপনি আনইউজুয়াল খুব বেশি অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেছেন। এই 3টি কমন কারণে কিন্তু আমাদের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এই উপসর্গগুলো কি কি? যদি হঠাৎ করে আপনি চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, প্রচণ্ড ঘাম হয় এবং কিছু খাবার একটি আকাঙ্ক্ষা তৈরি হয়, আপনি বুঝবেন যে আপনার হয়তো হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। এ সময় কিন্তু প্রথম করণীয় কখনোই চিনি খাওয়া নয়। প্রথম করণীয় হচ্ছে আপনার ডায়াবেটিসটা মাপা। বাসায় সকলেরই গ্লুকোমিটার থাকে, সেই গ্লুকোমিটার দিয়ে আপনি ব্লাড সুগারটা চেক করুন। যদি 3.9 মিলিমোল পার লিটারের নিচে থাকে, তাহলে আপনি 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি গুলে খেয়ে নিন। পরবর্তীতে আবার ব্লাড সুগার চেক করুন, যদি এটা 4-এর উপরে যায় তাহলে আপনি একটি শর্করা সমৃদ্ধ খাদ্যাভ্যাসের বিষয়ে আসছিল যে কেমন আসলে খাদ্যাভ্যাস হবে, কি খাবে এবং কি খাবে না। যদি বলি কি খাবে না, এটা মনে রাখা সহজ। কি আমার জন্য একদম নিষেধ। সকল চিনি, মধু, গুড় এবং এ দিয়ে তৈরি খাবার ডায়াবেটিস রোগীর জন্য একদম নিষিদ্ধ। এরপরে আসেন সবজি। সবজির মধ্যে আলু, মিষ্টি কুমড়া, গাজর এবং কচু বা মাটির নিচে যে সবজিগুলো হয়, এগুলোকে সবজি হিসাবে কম খাবেন। কিন্তু আপনি যদি এগুলোকে ভাত বা রুটির পরিবর্তে খেতে চান, শর্করার উৎস হিসাবে খেতে চান, তাহলে কিন্তু আপনি খেতে পারবেন। এবং মিষ্টি ফল, আম, কাঁঠাল, কলা, লিচু, কমলা, মালটা, লাল হলুদ আপেল, পাকা পেঁপে, খেজুর, আঙ্গুর, এগুলো সব মিষ্টি ফল। এই মিষ্টি ফলগুলো যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনার জন্য নিষেধ। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে তাহলে সারাদিনে যে কোনো এক প্রকারের মিষ্টি ফল স্বল্প পরিমাণে খাবেন। একটি প্রশ্ন আছে, ভাত না রুটি? দেখুন, ভাত এবং রুটি দুটোই জটিল শর্করা এবং এ দুটোই আমাদের প্রধান খাদ্য। আমি কোনোটাই বাদ দিতে বলবো না। ভাতের পরিবর্তে আপনি রুটি খেতে পারবেন, রুটির পরিবর্তে ভাত খেতে পারবেন। বিষয়টা হচ্ছে পরিমাণে। 2টো রুটি সমান 1 কাপ ভাত। আপনার সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে আমরা যে বলি রুটি খান, কেন বলি? শর্করার পরিমাণটা কমানোর জন্য বলি। আমরা যখন ভাত খাই অনেক খেয়ে ফেলি। 2টো রুটির বদলে আপনি যদি 1 কাপ ভাত খান অথবা 1 কাপ খিচুড়ি অথবা হোক 1 কাপ সিদ্ধ নুডলস, 1 কাপ ওটস, আপনি কিন্তু খেতে পারবেন। রুটি জরুরি নয়, জরুরি আপনার শর্করার পরিমাণটা নির্দিষ্ট রাখা। শরীর চর্চার ক্ষেত্রে যেটা হয় একদমই কমন, যেটা যে হাঁটার, সেই হাঁটা না অন্য ধরনের কোনো শরীর চর্চা আসলে কসরত করতে হয়? জি, দেখুন, আপনি যদি পুরো সপ্তাহে 150 মিনিট এটি 5 দিনের মধ্যে বিভক্ত করে শারীরিক পরিশ্রম করেন, তাতে আপনার ডায়াবেটিস বেশ ভালো নিয়ন্ত্রণে থাকবে। এটা সম্ভব। যাদের অন্য কোনো শারীরিক জটিলতা নাই, যারা ইয়াং, ফিট, তারা কিন্তু অবশ্যই আরও স্ট্রেনাস এক্সারসাইজ করতে পারেন। আপনি যত স্ট্রেনাস এক্সারসাইজ করবেন তাতে আপনার শরীরের উপকার কিন্তু ততই বাড়বে। এবং শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ নয়, স্ট্রোকের ঝুঁকি থেকে কমানো, হার্টের সমস্যা, ফ্যাটি লিভার, রক্তে চর্বির সমস্যা, প্রস্রাব দিয়ে প্রোটিন বের হয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী কিডনির সমস্যায় ভোগার হারও কিন্তু আপনার কমবে। আপনি যত এক্সারসাইজ করবেন ততই এগুলো থেকে দূরে থাকবেন। এবং টাইপ 2 ডায়াবেটিস যেটা বলছিলেন যে 30 বছর বা এর ভিতরে, এরপরে যেমন যারা 40-45 বছর হয়ে যাচ্ছে বা বয়স বাড়ছে, তাদের প্রবণতা কিন্তু এখন ডায়াবেটিসের বেশি। সেক্ষেত্রে আসলে করণীয় কি আছে তাদের? ডায়াবেটিস 30-এর পরে যেটা হয় সেটা টাইপ 2 ডায়াবেটিস। এবং এটা আমরা যেরকম বলছিলাম, এটা কিন্তু একটা প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য অসুখ। আপনি যদি আপনার শরীরের ওজন ঠিক রাখতে পারেন, নিয়মিত খাদ্যাভ্যাস মেনে চলেন
শারীরিক পরিশ্রম ব্যায়াম করেন তাহলে অনেকাংশেই ডায়াবেটিসকে প্রতিরোধ করে রাখতে পারবেন। আপনি জেনে অবাক হবেন, টাইপ 2 ডায়াবেটিস যদিও 30-এর পরে আসে সাধারণত, আমরা এখন অনেক ছোট ছোট স্কুলের বাচ্চা, কৈশোরে পৌঁছায়নি এইরকম বাচ্চাও পাই টাইপ 2 ডায়াবেটিসে ভুগছে। একটি কারণ লাইফস্টাইল। বাচ্চা অতিরিক্ত ফাস্ট ফুডে আসক্ত, শারীরিক পরিশ্রম ব্যায়াম করে না, বাসায় বসে স্কুলের পরে শুধু কম্পিউটারে মোবাইলে গেমস খেলে এবং তারা দেখা যাচ্ছে রাত জেগেও গেমস খেলছে, সঠিকভাবে তাদের ঘুম হচ্ছে না, একটা স্ট্রেসফুল লাইফস্টাইল। এসব কারণে কিন্তু অনেক বাচ্চা কিশোরের মধ্যেও আমরা টাইপ 2 ডায়াবেটিস পাচ্ছি। এবার ডায়াবেটিস দিবস আজকে এই বিষয়ে আসলে আসতে চাই যে এই ডায়াবেটিস দিবসের যে স্লোগান আছে সেই স্লোগানের কার্যকারিতা আসলে কি? ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর আজকে। এই দিবসটি পালন করা হয় আমাদের যিনি ইনসুলিনের জনক, প্রথম ইনসুলিন আবিষ্কার করেছিলেন 1922 সালে, স্যার ফ্রেডরিক বেন্টিং, ওনার জন্মদিন 14ই নভেম্বর। ওনাকে সম্মানার্থেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে। আমাদের এবার 2024-এর প্রতিপাদ্য বিষয়, আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, জি কেন? এই প্রতিবন্ধকতা দূর করে আপনি চিকিৎসার সাথে সম্পৃক্ত হন। ডায়াবেটিস আক্রান্ত হলে আপনার জীবন থেমে যাবে না। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, এতক্ষণ আমরা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য কথা বলছি। ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে একজন মানুষ কি করলে ডায়াবেটিস আক্রান্ত হবে না, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। দর্শক, আপনি যদি ডায়াবেটিসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে নিজের ওজন নিয়ন্ত্রণ রাখুন, সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। আপনার বয়স 30-এর বেশি হয়ে থাকলে প্রতি 2 থেকে 3 বছর অন্তর নিয়মিত টেস্ট করে দেখুন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা। ধূমপান পরিহার করুন এবং স্ট্রেসফুল লাইফ পরিহার করুন, তাহলে আপনারা অবশ্যই ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন। ডায়াবেটিসে নেই ভয়, সুচিকিৎসায় হবে যা। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের বিশেষ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ মনির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছে ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিসের বিভিন্ন দিক নিয়ে, অর্থাৎ সচেতন হন, সতর্ক থাকুন, তবেই সুস্থ হবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।